হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। এইভাবে প্রায় 7 দিন কেটে গেছে। তে আর জাংকুকের জীবনটা কোথাও একটা থমকে গেছে। এই 7 দিনেতে একটা শব্দ উচ্চারণ করেনি না। আর জাংকুক কিছু বলেছে? তে যন্ত্রের মতো কাজ করে। খেতে হবে বলে খায়, ঘুমাতে হবে বলে ঘুমায়। এই কদিনে তার চেহারায় অনেক পরিবর্তন এসেছে। আজ জাংকুকের ডিউটি নেই, বাড়িতে আছে। সোফায় বসে একমনে টিভি দেখছে। তে টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছিল। এমন সময় তার মাথাটা একটু ঘুরে গেল। কোন মতে টেবিলটা ধরে নিজেকে সামলে নিয়েছে। জাংকুক ভ্রুকুচকে তের দিকে তাকালো। অন্য দিনের থেকে আজ একটু অস্বাভাবিক লাগছে থেকে। জাংকুক যেই না ওঠে একটু রুমে যাবে, তার আগে ঝনঝন শব্দে সামনে তাকিয়ে দেখলো তের হাত থেকে কফির ট্রেটা ফ্লোরে পড়ে গেছে। তে পড়ে যেতে নিলে জাংকুক থেকে ধরে নিল। জ্ঞান হারানোর আগে তে অস্পষ্টভাবে উচ্চারণ করলো, জাংকুক। জাংকুক থেকে কোলে তুলে বিছানা নিয়ে গিয়ে শুয়ে দিল। তে, এই তে, চোখ খুলো, শুনতে পাচ্ছ? তে। ইতিমধ্যে তের মুখে জলের ছিটাও দেওয়া হয়ে গেছে। আর উপায়ন্ত না পেয়ে জাংকুক ডাক্তারকে ফোন করলো। ডাক্তার এসে তেকে পরীক্ষা করতে করতে তের জ্ঞান ফিরেছে। তে চোখ মিলে দেখলো দরজার সামনে জাংকুক উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে ওর দিকে। তে মাথা নিচু করে নিল। ডাক্তার তেকে দেখে নিয়ে তেকে কিছু প্রশ্ন করলো। তারপর জাংকুকের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন মিস্টার জন জাংকুক, আপনার স্ত্রী কনসিভ করেছে। ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেল জাংকুক। কিন্তু যার সব থেকে বেশি খুশি হওয়ার কথা অর্থাৎ তে, সে ভয়ার্ত দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। কথাটি শুনেই তে বুঝতে পারছে না এবার জাংকুক কিরকম রিয়েক্ট করবে ওর সাথে। থ্যাংক ইউ ডক্টর, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি বলে ডাক্তারকে সাথে নিয়ে বাইরে এগিয়ে গেল জাংকুক। ডক্টরকে বিদায় দিয়ে এসে জাংকুক সোফায় বসে খুশিতে কান্না করে দিল। আজ ওর পরই মা হতে চলেছে। এর থেকে বেশি খুশি আর কি বা হতে পারে। জাংকুক রুমে এসে দেখলো তে রুমে নেই। তারপর ব্যালকনিতে এগিয়ে গেল। তে সেখানে একমনে বাইরের দিকে তাকে দাঁড়িয়ে আছে। তে পেছনে জাংকুকের পায়ের আওয়াজ পেয়ে কান্না ভেজা স্বরে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আজ রাতে বাবার কাছে ফিরে যাব। আমি চাই না আমার মতো মেয়ের জন্য আপনাকে কোনো ঝামেলা সহ্য করতে হোক। জাংকুক এগিয়ে এসে দেখে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি বললে তে? তোমার মতো মেয়ে? হোয়াট ডু ইউ মিন বাই তোমার মতো মেয়ে? আর ঝামেলা কাকে বলছো? আমার বেবিকে ঝামেলা বলার সাহস কে দিয়েছে তোমাকে? তে চোখ তুলে তাকালো জাংকুকের দিকে। জাংকুক তো রাগে কটমট করে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু এতদিন পর জাংকুকের কথা শুনতে পেয়ে তার হৃদয়টা আজ শান্ত হয়েছে। এতদিনের কষ্ট যন্ত্রণা এক নিমিষেই ঠান্ডা হয়ে গেছে। এভাবে ডেভেলপ করে কি দেখছো তুমি? বলো কাকে ঝামেলা বলছিলে? এতদিন পর কথা বললেন তাহলে আমার সাথে? জাংকুক তার কথা শুনে থেকে শক্ত করে নিজের বুকে চেপে ধরলো। তা এখনো যেন গভীর শকের মধ্যে আছে। জাংকুক যে এভাবে ওকে কাছে টেনে নেবে এটা যেন ওর কল্পনার বাহিরে ছিল। জাংকুক কিছুক্ষণ পর থেকে নিজের থেকে সরিয়ে তার কপালে একটা গভীর চুমু খেলো। তারপর অশ্রুসিক্ত হয়ে বলল, থ্যাংক ইউ আমার পরি, আমাকে আমার জীবনের বেস্ট গিফটটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাই হার্ট। তে হঠাৎই অভিমানে একটু পিছনে সরে গেল। তুমি ভীষণ বাজে জাংকুক, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমাকে কষ্ট দিয়েছো। তুমি তো জানতে তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না। তাও তুমি ইচ্ছা করে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিলে। আর এখন আসছো অধিকার দেখাতে? থাকবো না আমি তোমার সাথে, আমি এক্ষুনি চলে যাব। জাংকুক ভ্রুকুচকে তের পুরো কথা শোনার পর একটু দুষ্টামির স্বরে বলল, যাও না, নো প্রবলেম, কিন্তু রাতে ঘুমাতে পারবে তোমাকে ছাড়া? হ্যাঁ যাবই তো, চলে অনেক দূরে যাব। জাংকুক থেকে টেনে বুকে ঝাপটে ধরল। যেতে দিচ্ছিটাকে তোমাকে? আর কি বললে? আমি তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম? তা রাতে ঘুমিয়ে পড়ার পর আমার বুকের বাঁ পাশে কে ঘুমিয়ে থাকতো? ওটা কি একটা পেতনি?
নয়তো কি, আমার পেতনি। খেদে খেদে পেতনির মতো হয়ে গেছো। কথা নেই বার্তা নেই, যখন তখন চোখের কল খুলে যায়। বলে জাঙ্কুক তার গালে একটা আদর দিয়ে দেয়। আমি জাস্ট ভাবতে পারছি না আমার পরে মা হতে চলেছে, আর আমি বাবা হব। ইস, সময়গুলো কত তাড়াতাড়ি কেটে গেল। তার মুখটা নিমেষে অন্ধকারে ছেয়ে গেল। জাঙ্কুকের হাতটা আলগা করে সরে এসে বলল, আমি সত্যি না তোমার যোগ্য নই। আমি খুব খারাপ, আমার জন্য সবাই কষ্ট পেয়েছে। তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমি শুধু ঘৃণার পাত্রী। জাঙ্কুক তার হাতটা শক্ত করে ধরল। তুমি যোগ্য কি অযোগ্য সেটা ডিসাইড করার সিদ্ধান্ত তোমাকে কে দিয়েছে? তুমি আমারই, সে যেমনই হোক না কেন। সেদিন তো আমি জাস্ট তোমার মুখ থেকে সত্যিটা শোনার জন্য এসব কথা বলেছিলাম। আমি তোমাকে বিশ্বাস করে পড়ি নিজের থেকেও বেশি, পাগলি একটা। আমি তো ভেবেছিলাম আরো কয়েকদিন তোমাকে শাস্তি দেব, কিন্তু তোমার এই কান্না দেখে ভাবলাম থাক, মিটমাট করিনি। কিন্তু তার আগে আমাকে এমন একটা খবর দিলে তুমি, যে নিজেকে আর আটকে রাখা অসম্ভব হয়ে গেল। তেও এবার জাঙ্কুকে জড়িয়ে নিল। এতদিন পর আজ আবার নিজের নিরাপদ আশ্রয়ে মাথা রাখতে পেরেছে। চিরপরিচিত জাঙ্কুকে আবার ফিরে পেয়েছে। প্রায় দুপুর হতে চলল। তে এখনো জাঙ্কুকের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। আর জাঙ্কুক তো এক মনে তার পরীকে দেখছে আর ভাবছে কিভাবে কিভাবে তার যত্ন নেওয়া যায়। হঠাৎই ঘড়ির সময়ের দিকে খেয়াল হতে মনে পড়লো আজ তো দুজনেরই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। না, এবার থেকে ঘুম থেকে তুলে কিছু খাওয়াতে হবে, নইলে শরীর খারাপ হবে। জাঙ্কুক বাঁকা হেসে বাঁ হাত দিয়ে তার গালে স্লাইড করা শুরু করলো। তো জাঙ্কুকের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো। মিষ্টি একটা হাসি দিয়ে যেই না আবার পাশ ফিরে শুতে যাবে, তার আগে জাঙ্কুক তেকে টান মেরে বিছানার উপর বসিয়ে দিল। তো বিরক্ত মুখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ঘুমিয়ে করে জাঙ্কুকের উপর হেলে পড়তেই জাঙ্কুক পুনরায় থেকে সোজা করে বসিয়ে দিল। এই, সমস্যা কি তোমার? সমস্যা কিছুই না মিসেস জিয়ন, অনেক বেলা হয়েছে, খেতে যাবে চলো। তে আবার বালিশে মুখ গুজে দিল। ইচ্ছে নেই, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার, আমি এখন জাস্ট ঘুমাবো। বলেইতে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর ঘুমের ঘোরে তে মনে হলো যেন ও শূন্যে ভাসছে। কিন্তু এখন তার এতটুকু শক্তি নেই যে চোখ খুলে দেখবে কি হচ্ছে। হঠাৎ মুখের উপর জল পড়ায় চোখ খুলতে জাঙ্কুকের হাসি মুখটা দেখতে পেল। চারপাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক ওকে কোলে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, আর ওদের দুজনের উপরে শাওয়ারের জল যেন উপচে পড়ছে। তে তো এবার একটু রেগে গেল। বাজে লোক একটা, শান্তিতে একটু ঘুমাতে দেয় না। আমার ঘুম হারাম করে তুমি শান্তিতে ঘুমাবে কি করে? এটা কি হয় আমার পরি? আগে ভালো মেয়ের মতো খেয়ে নাও, তারপর যত খুশি ঘুমাও, আমি বাধা দেব না, আই প্রমিস। থেকে শুকনো জামা কাপড় দিয়ে ফ্রেশ হতে বলে জাঙ্কুক বাইরে এলো। নিজেও ভেজা জামা কাপড় চেঞ্জ করে বাইরে এসে সকালেতে যে রান্নাগুলো করেছিল সেগুলো গরম করে প্লেটে বেড়ে নিয়ে ঘরে ঢুকলো। তে তখন সবে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। জাঙ্কুককে সোফার উপর বসিয়ে প্লেটটা হাতে ধরিয়ে দিয়ে খেতে ইশারা করলো। তারপর তার চুলগুলো মুছে দিতে লাগলো। মোছা শেষ হয়ে দেখলো তে অর্ধেক খাবারও শেষ করতে পারেনি এখনো। এতক্ষণে এটুকু খেয়েছো তুমি? তে তো গাল ফুলে বলে উঠলো, এত খাবার দিয়েছো কেন? অত খাবার কোনো মানুষ খেতে পারে নাকি? আমি আর খেতে পারছি না, এমনিতে গা গোলাচ্ছে। ঢং দেখো, না খাওয়ার জন্য এমন হয়েছে। ওসব বাহানা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নাও। বলে জাঙ্কুক তের মুখে খাবার ঠুসে দিতে লাগলো। খাওয়াতে খাওয়াতে থেকে শেষমেশ হাফসাপ করতে দেখে জাঙ্কুক থামলো। জাঙ্কুক থেকে মুখ ধুয়ে আসতে বলে নিজে খাবার খেতে চলে গেল। খাওয়া শেষ করে ঘরে ঢুকে দেখলো তে আবার ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক সেদিকে তাকে মনে মনে হেসে বলল, এনার নাম পরে না রেখে ঘুম পরে রাখলে ভালো হতো বোধহয়। এত কি করে ঘুমাতে পারে মেয়েটা? তখনই জাঙ্কুকের ফোনটা বেজে উঠল। জাঙ্কুক রুমের দরজাটা বন্ধ করে বাইরে এসে ফোনটা রিসিভ করলো। হ্যালো জিমিন। হ্যাঁ ভাইয়া, আমি বলছি। বল।
কোনো খোঁজ পেলে ওই লোকটার? প্রায় হয়ে এসেছে, আর একটু। কয়েক জায়গায় খোঁজ নিলেই ওই লোকটার আসল নাম আর এখন কোথায় থাকে খুঁজে বার করে নেব। আচ্ছা ঠিক আছে। আর সুগার কেসের ব্যাপারটা কি হলো? তুই চিন্তা করিস না জিমি, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। তবে তোকে একটা সুখবর দেওয়ার আছে। তাই? কি সুখবর? তুই পিপি হতে চলেছিস। জিমি খুশিতে উত্তেজিত হয়ে উঠল। সত্যি বলছিস ভাইয়া? ভাইয়া, টিকটা তোলা রইল, কিন্তু সব ঠিকঠাক হয়ে যাক, তারপর তোর পকেট ফাঁকা না যদি করেছি, তাহলে আমার নামও জিমিন নয়। তুই এমনিতেও তো জিমিন নোস। মানে? মানে তুই এখন মিসেস সোগা। মানে তুই সোগাকে ক্ষমা করে দিয়েছিস? আমি ওকে ক্ষমা করার কে জিমিন? তুই ওকে ক্ষমা করে দেওয়া মানেই তো আমি ওকে ক্ষমা করে দিয়েছি। সুগার উপর আমার এত রাগ ছিল কারণ আমি এতদিন ভেবে এসেছি সুগার জন্য তুই আমাদের মাঝে নেই। যাই হোক, পরে কথা বলছি। সুগার খেয়াল রাখিস, টাটা। জাকুক ফোনটা কেটে মনে মনে বলে উঠল, এবার যেন সব ভালো হয়, আর কিচ্ছু যেন খারাপ না হয়। জিমিন জাংকুকের খুশিতে ভীষণ খুশি। আবার জিমিন এটাও চায় সুগা যেন এই খুশি থেকে বঞ্চিত না হয়। কিন্তু সুগাকে বেবির কথা বললে কেমন যেন নিজেকে গুটিয়ে নেয়, হেসে অজুহাত দেয়। এখনো অনেক সময় আছে জিমিন, তুমি এখনো অনেক ছোট, এসব এখন ভাবতে হবে না। আসলে সুগার মনে কি চলছে তা শুধু সুগাই জানে। জিমিন স্টাডি রুমে গিয়ে দেখলো সুগা বই পড়ছে। জিমিন পাশে গিয়ে বসলো। তুমি না বললে ঘুম পেয়েছে, তা এখানে কি করছো? ঘুম আসছে না? তাও একটু রেস্ট নিতে পারতে। সুগা, একটা কথা বলবো। পারমিশন লাগবে নাকি তার জন্য? সুগা, এত বড় বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে না? তাহলে চলো বাইরে থেকে কয়েকজন ধরে নিয়ে এসে বাড়িটা ভরিয়ে দিই। সেটা একবারও কি বলেছি আমি? তাহলে কি বলতে চাইছো? আমাদের একটা বেবি হলে ভালো হয় না? যে বেবিটা হেঁটে চলে বেড়াবে, ছোট ছোট হাত দিয়ে আমাদের জড়িয়ে ধরবে, আদো আদো কথা বলবে। আর সুগাকে চোখ বন্ধ করে থাকতে দেখে জিমিন চুপ হয়ে গেল। সুগা বইটা টেবিলের উপর সশব্দে রেখে স্টাডি রুম থেকে বের হয়ে গেল। জিমিন অবাক হয়ে সেভাবে বসে রইল। তার আরো কিছুক্ষণ পর জিমিন নিজের রুমে গিয়ে একই বিষয় নিয়ে চিন্তা করছে। সোফায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। অনেকক্ষণ পর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। রুমটা অন্ধকার থেকে নিচে নেমে এলো। সুগাকে দেখতে না পেয়ে অভিমানে কিছুক্ষণ পায়চারি করলো। তারপর গেল রান্নাঘরে। আন্টি রান্না করছে। মিনি, রাতে কি খাবি? তুমি যা খুশি বানিও। আচ্ছা শোনো না, তুমি কি সুগাকে দেখেছো? না তো, কোথাও তো দেখিনি। কেন রে, আবার কি ঝগড়া করেছিস? হ্যাঁ সেই তো, আমি তো সবসময় ঝামেলা করি ওর সাথে। যাও তো। বলে জিমিন ধুমধুম করে পা ফেলে আবার দোতলায় চলে গেল। এই মিনি, সরে যা। মিনি, উফ, মেয়েটা কথায় কথায় কেন যে ডেকে যায় কে জানে। জিমিন সোজা ছাদে গিয়ে দোলনায় বসে বক বক করতে শুরু করলো। বাজে অসভ্য লোক একটা। এমন কি বলেছিলাম যার জন্য এত রাগ করতে হলো? সব সময় আমাকে কষ্ট দেয়, আবার আমাকে হিটলার আখ্যা দেয়। উফ, কেন যে বলতে গিয়েছিলাম কে জানে। এখন কোথায় গেছে তাও তো জানি না। এসব ভাবতে ভাবতে জিমিন দোলনায় পা তুলে চোখ বুজে শুয়েছিল। হঠাৎ মনে হলো শূন্যে ভাসছে। চিরপরিচিত স্পর্শ পেয়ে অভিমানে মুখ ঘুরিয়ে রইল জিমিন। এত অভিমান! জিমিন কিছু বলছে না দেখে সুগা ওর হাত দুটো হালকা আলগা করতে জিমিন ভয় পেয়ে সুগাকে ঝাপটে জড়িয়ে ধরলো। জিমিনের এই অবস্থা দেখে সুগা তো হেসে গড়াগড়ি খাচ্ছে। তারপর দুজনে মিলে নিচে গিয়ে ডিনার সেরে নিল। জিমিন আগে খেয়ে উপরে উঠে গেল। এটা দেখে আন্টি সুগাকে প্রশ্ন করলো, তোমরা কি দুটি মিলে আবার ঝগড়া করেছো? কেন আন্টি, তোমার এমন মনে হলো কেন? কেন আবার? মিনি তো তোমার খাওয়া শেষ না হলে উঠেই না, আজ তাড়াতাড়ি উঠে গেল, তাই বলছি। ও কিচ্ছু না আন্টি, এই নাও আমার খাওয়া শেষ।
তুমিও খেয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি, রাত করো না কিন্তু। উপরে গেলাম। সুগা রুমে এসে দেখলো জিমিন রুমে নেই, ব্যালকনিতে গেল। দেখলো জিমিন রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সুগা পিছন থেকে জড়িয়ে ধরলো। জিমিন, ঘরে চলো, অনেক রাত হয়েছে আর খুব ঠান্ডাও পড়েছে, চলো ঘুমিয়ে পড়ো। জিমিন সুগার হাত সরিয়ে দিয়ে বলল, কে বারণ করেছে তোমাকে? আমাকে আমার মতো থাকতে দাও। সুগাও হেসে উত্তর দিল, এক সময় আমিও তো বলেছিলাম আমাকে আমার মতো থাকতে দাও। তুমি কি সে কথা শুনেছিলে, মিসেস হিটলার? এখন চলো তো, বলেই জিমিনের হাত ধরতে গেল। তোমাকে যেতে বললাম তো সুগা, আমার যা ইচ্ছা আমি করব, তোমার কি? তুমি সারাদিন পড়ে পড়ে ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে বুড়ো হয়ে যাও। সুগা বুঝতে পারছে জিমিন অভিমানে এইসব কথা বলছে। জিমিন, হচ্ছেটা কি? চলো ঘুমোতে যাবে। জিমিন এবার সুগার কলার ধরে ঝাঁকিয়ে বলল, তোমার সমস্যা কি বলো তো সুগা? আমাদের বিয়ের 5 মাস হতে চলেছে, আর আমি তোমার কাছে গেলে একটুখানি আদর করে ঘুম পাড়িয়ে দাও। আমি কি পুরনো হয়ে গেছি? আমাকে কি আর ভালো লাগে না তোমার? সুগা কোনো উত্তর না দিয়ে জিমিনকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপর জিমিনের পেটের উপর মুখ গুজে দিল। কিছুক্ষণ পর জিমিন বুঝতে পারছে পেটের কাছটা কেমন যেন ভেজা ভেজা হয়ে যাচ্ছে। এই সুগা,